গল্প ইল্লিবর, লেখিকা অদিতি ভট্টাচার্য। বেশ চিন্তা ভাবনায় দিন কাটছে মহুয়ার। সবাই অবশ্য তাকেই দোষ দেয়। তার মাথায় একটা কিছু ঠুকলে আর রক্ষে নেই, তার শেষ দেখা চাই চাই। চিন্তা ভাবনাও সেই থেকেই হয়, বেশিরভাগ ক্ষেত্রে যার কোনো মানে নেই। এই যেমন এখন চলছে, ব্যাপারটা তেমন কিছুই নয়। মেঝে একটা চিরকুট পড়েছিল, তাতে একটা ঠিকানা লেখা। না, মহুয়াদের কারো লেখা নয়। মেঝে কিছু পড়ে থাকলে মহুয়াকে না দেখিয়ে তা ফেলা যায় না, সে এতটুকু একটা ছোট জিনিসই হোক বা এক টুকরো কাগজ। মহুয়ার কড়া নির্দেশ আছে বিষয়ে। সে নির্দেশ আর কেউ মানুক আর না মানুক, ওর নাতি জনটি অক্ষরে অক্ষরে মেনে চলে। কদিন আগেই সে লুডোর একটা খুঁটি এনে মহুয়াকে দিয়েছিল। এ তো সেই হলুদ খুঁটিটা রে, যেটা হারিয়ে গেছিল। ও টিয়া, দেখ ঘুঁটিটা পাওয়া গেছে। মহুয়া যার পর নাই পুলকিত হয়ে মেয়েকে বলেছিলেন, লুডোর খুঁটি হারিয়ে গেলে আর পাওয়া যায় বলে শুনেছিস কখনো? কিন্তু জনটি খুঁজে এনেছে। কেমন চমৎকার ছেলে হয়েছে দেখেছিস? চমৎকার না আরো কিছু, মাটিতে কিছু পড়ে থাকতে দেখলেই তুলে এনে তোমাকে দিচ্ছে। অসুখ বিসুখ না বাধা এবার। বলা বাহুল্য, টিয়া মার মতো খুশি হননি। বালাই ষাট, অসুখ বিসুখ কেন হবে? ও কি বাইরের রাস্তা থেকে কিছু তুলেছে? বাড়ির মেঝে কিছু পড়ে থাকলে অমনি ফেলে দিতে নেই, ভালো করে দেখে শুনে তারপর ফেলতে হয়। সত্যি কথা হচ্ছে, অত ফেলাফেলির বা কি আছে, রেখে দিলেই তো হয়। এই চিরকুটো জনটি মহুয়াকে এনে দিয়েছে। এ তো দেখছি কাঁকুর গাছের ঠিকানা, এটা এলো কোত্থেকে? মহুয়া মেয়েকে জিজ্ঞেস করলেন। টিয়া প্রথমে কিছুই বুঝতে পারলেন না, বললেন, ঠিকানা? কার ঠিকানা? কার সে কি চাই আমিও জানি, মেঝে পড়েছিল। টিয়া সব দেখে হাসবেন না কাঁদবেন ভেবে পেলেন না। আমাদের তো আর নয়, ফেলে দিলেই তো হয়। কিন্তু তা তো হবে না, তুমি তো কোনো জিনিস ফেলতে দাও না, এখন এবার ওই নিয়েই পড়লে। তোমার যে কি হয় না মা, ব্যাপারটাকে অমন উড়িয়ে দিস না। ভালো করে দেখ, হাতের লেখাটা একটু কাঁপা কাঁপা মনে হচ্ছে না? হয়তো কোনো বয়স্ক মানুষ লিখেছেন, বা কোনো অসুস্থ মানুষও তো হতে পারে। হয়তো এটা খুবই দরকারি তার কাছে। ও টিয়া, লাইব্রেরির বই এনেছি, তার ভিতর ছিল না তো, পড়ছিলাম হয়তো তখন পড়ে গেছে। ভাব একবার, ঠিকানা লিখে বইয়ের ভিতর ঢুকিয়ে রেখেছিলেন, হয়তো এখন আর খুঁজেই পাচ্ছেন না। না পেয়ে, মা প্লিজ এই নিয়ে এত ভেবো না তো, আমি এদিকে ইল্লিবরের জ্বালায় অস্থির। মহুয়ার কথা শেষ হলো না, টিয়া বলে উঠলেন, ওটারও তো কোনো কিনারা হলো না, কি যে সব হচ্ছে আজকাল। মহুয়ার কপালে ভাঁজ। এও এক নতুন সমস্যা। দিন কয়েক হলো মহুয়ার নাতনি 2 বছরের কুহু খালি ইল্লিবর দাও, আমি ইল্লিবর নেব করে যাচ্ছে। এদিকে ইল্লিবর যে কি তা কেউ জানে না। কুহুকে নানান জিনিসপত্র দেখানো হয়েছে, কিন্তু দেখা গেছে কোনোটাই ইল্লিবর নয়। এদিকে থেকে থেকে বায়না করে যাচ্ছে, কান্নাকাটিও করছে, এক সময় তো ভোলানো মুশকিল হয়ে যাচ্ছে। ব্যাপার দেখে পাশের বাড়ির সুপ্রকাশ হালদার টিয়াকে বললেন, আমিও একবার চেষ্টা করে দেখি মা, কাল সকালে কুহু দিদিকে নিয়ে বাজার ঘুরে আসি। খেলনার দোকানগুলো ভালো করে দেখিয়ে নিয়ে আসবো, দেখি যদি ইল্লিবরের কোনো খোঁজ পাওয়া যায়। রবিবার, তাই কুহুর সঙ্গে তার দাদা জন্টিও গেল বাজারে। সুপ্রকাশ দুজনকে নিয়ে 2 ঘন্টা ধরে বাজারে ঘুরে বেড়ালেন। ফিরে এসে ক্লান্ত স্বরে বললেন, সব ঘোরালাম মা, সবজি, ফলের দোকান, ফুলের দোকান, মুদিখানা, জামা কাপড়ের দোকান, কিছুই বাদ দিইনি, কিন্তু ইল্লিবর পাওয়া গেল না। কার্টুন টাটুনে কিছু দেখেছে নাকি মা? না না, কার্টুনে ইল্লিবর নেই। কেউ কিছু বলার আগেই জন্টি বলল, আমি আমার বন্ধুদেরও জিজ্ঞেস করেছি, ওরাও কেউ জানে না। চিন্তার কথা, মহুয়া বললেন,
এদিকে ইল্লিবর আর ওদিকে ওই ঠিকানা। কি ঠিকানা? সুপ্রকাশ জিজ্ঞেস করলেন। কিছু নয় কাকু, কিছুই নয়, টিয়া কোনো রকমে সামলালেন। সুপ্রকাশও আর কিছু বললেন না, চলে গেলেন। উনি সত্যি ক্লান্ত হয়ে পড়েছিলেন। মহুয়া কিন্তু ছাড়লেন না, বললেন, যাই একবার লাইব্রেরিতে যাই, আমার আগে কে বইটা নিয়েছিল সেটা তো জানা যাবে, দেখি চেষ্টা করে। জন্টি খেলতে গেছে, মহুয়া কুহুকে নিয়ে লাইব্রেরিতে গেলেন। লাইব্রেরিয়ান ভদ্রলোক সব শুনে কয়েক মুহূর্ত মহুয়ার দিকে তাকিয়ে থাকলেন, তারপর বললেন, এই জন্য আপনি এসেছেন? লাইব্রেরির বইয়ের মধ্যে তো কত কিছু থাকে, ট্রেন বাসের টিকিট, ক্যাশ মেমো, আমি চিঠিও পেয়েছি, তবে সে অনেক আগেকার চিঠি, এখন তো আর চিঠি ফিটির চল নেই, সব ফেলে দিই, এটা নজরে পড়েনি। ফেলে দেন? ফেলে দেবো না তো কি করব? মোটেও ভালো করেন না, মানুষের দরকারি জিনিস। মহুয়ার মুখ গম্ভীর। যাই হোক, এ বইটা আমার আগে কে নিয়েছিলেন যদি বলেন? সে বলতে পারি, মনে আছে, ওই তো অসীমেশ বাবু, মানে অসীমেশ জোয়ারদার নিয়েছিলেন, তিনি এসে দিয়ে গেলেন আর আপনি নিলেন, অবশ্যই তো। অসীমেশ বাবু, ওকে তো চিনি। সত্যি তো, উনিও লাইব্রেরির মেম্বার, এখানেই তো কতবার দেখা হয়েছে। মহুয়া আনন্দিত। ইল্লিবর দাও, আমি ইল্লিবর নেব। হঠাৎ কুহু বলে উঠল। লাইব্রেরিয়ান জল খাচ্ছিলেন, বিষম খেলেন, সামনে নিয়ে বললেন, কি 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 বললো আপনার নাতনি? কি দাও? ইল্লিবর। লাইব্রেরিয়ান কথা বলতে পারলেন না। মহুয়া নাতনিকে নিয়ে বেরিয়ে এলেন। একটা ব্যাপারের অন্তত সুরাহা হলো বলে মনে হচ্ছে। চল, তোকে একটা সুন্দর পুতুল কিনে দিই, মহুয়া বললেন। পুতুল নেব না, ইল্লিবর নেব। কুহুর সাপ জবাব। এমনিতে মেয়ের মুখে খই ফুটছে, কিন্তু ইল্লিবর কি সেটা বলতে পারে না। তোর ইল্লিবর তো কোথাও পাওয়া যাচ্ছে না, দাদুর সঙ্গে বাজারে ঘুরে এলি তো? কুহু জল ভরা চোখ তুলে মহুয়ার দিকে তাকালো। ইল্লিবর আসে, তাও তোমরা আমাকে ইল্লিবর দিচ্ছ না। ইল্লিবর আসে মানে ইল্লিবর চলে ফিরে বেড়ায়? হ্যাঁ, ইল্লিবর আসে। কুহু আবার বলল, টিয়া, ও টিয়া। মহুয়া যত দ্রুত সম্ভব বাড়ি ফিরলেন। একটা ক্লু পাওয়া গেছে রে। ক্লু? কিসের ক্লু? ইল্লিবরের। এটা কি কোনো রহস্য মা, যে তার ক্লু পাওয়া যাবে? বাচ্চা মেয়ে কি বলতে কি বলছে, তার কি কোনো মাথা মুন্ডু আছে? তোদের এই এক বড় দোষ জানিস, কোনো কিছুকে গুরুত্ব দিস না। মহুয়া বিরক্ত। বাড়িতে কাকুর গাছের ঠিকানা লেখা কাগজ কোত্থেকে এলো তাও যেমন কোনো ইচ্ছে নেই জানার, তেমন এই ইল্লিবরের ব্যাপারেও কোনো আগ্রহ নেই। যাকে শোন, কুহু বলেছে ইল্লিবর আসে, মানে ইল্লিবর চলাফেরা করতে পারে, অর্থাৎ ইল্লিবর কোনো একটা প্রাণী, নাহলে আসবে কি করে? ইল্লিবর কোনো প্রাণী? হ্যাঁ রে, প্রাণী। আচ্ছা টিয়া, আমাদের বাড়ির সামনে দিয়ে কতজন তো পোষা কুকুর নিয়ে হাঁটতে বেরোয়, কোনো কুকুর টুকুরের নাম ইল্লিবর নয় তো? মা, টিয়া শুনে আঁতকে উঠলেন। তুমি আবার কাউকে এ কথা জিজ্ঞেস করে বসো না, বিচ্ছিরি ব্যাপার হবে। কখনো শুনেছ ইল্লিবর কখনো কারো নাম হয়? আজকাল কত রকম নাম রাখে লোকে অন্য অন্য ভাষায়, সব কি আর আমরা জানি রে? জানতে হবেও না, যত পারে বায়না করুক, অত পাত্তা দিও না তো, না পেয়ে দুদিন পরে ভুলে যাবে। কার্যক্ষেত্রে অবশ্য দেখা গেল ভবই ভোলার নয়। জন্টি, কুহুর বাবা অনির্বাণ অফিসের কাজে হায়দ্রাবাদ গেছেন। কুহু ফোনেই ইল্লিবরের বায়না জুড়ল। অনির্বাণ কয়েক মুহূর্ত সময় নিলেন, তারপর কেটে কেটে বললেন, ইল্লিবর সেটা কি, মানে সেটা দিয়ে কি করে? জানি না, তবে মা উদ্ধার করেছে, সেটা নাকি কোনো প্রাণী। টিয়া বললেন, প্রাণী? কোনো পশু পাখি? জানি না। ইল্লিবর, ইল্লিবর, ইল্লিবর। অনির্বাণ বার কয়েক বিড়বিড় করে ফোন রেখে দিলেন। দিন কয়েক সর্দি কাশিতে কাবু হলেন মহুয়া।
তাই অসীমেশের বাড়িতে আর যাওয়া হয়নি। আজ যাবেন বলে ঠিক করেছেন, তবে বাড়ির পরিবেশ একেবারেই সুবিধের নয়। জন্টির স্কুল থেকে গার্ডিয়ান কল হয়েছে, গতকালই সে কথা স্কুল থেকে জানানো হয়েছিল। টিয়া যতবার ছেলেকে জিজ্ঞেস করেছেন, কি করেছিস ঠিক করে বলতো, গার্ডিয়ান কল হলো কেন? জন্টি ততবারই বলেছে, আমি তো কিছুই করিনি মা। জন্টি দুরন্ত ঠিকই, কিন্তু স্কুলে কোনো গোলমাল বাঁধে আসার মতো ছেলে নয়, লেখাপড়াতেও ভালো। এতদিন অন্তত কিছুই হয়নি, গার্ডিয়ান কল হওয়া তো দূরের কথা। আজ টিয়া গিয়েছিলেন স্কুলে। জন্টির শিক্ষিকা চোখ কপালে তুলে প্রশ্ন করলেন, হোয়াট ইজ ইল লিভার? জন্টির ক্লাস টেস্ট চলছিল। জানা গেল সায়েন্স পরীক্ষায় লিভিং থিং এর উদাহরণে জন্টি আরও অনেক কিছুর সঙ্গে ইল্লিবরও লিখে এসেছে। শিক্ষিকা জন্টির খাতা দেখিয়েছেন টিয়াকে। ছোট ছেলে মেয়েদের সামনে কোন রকম উল্টো পাল্টা কথাবার্তা না হয় উচিত। আপনি মা, আপনাকে তো এটুকু কেয়ারফুল হতেই হবে। শিক্ষিকা বলতে ছাড়েননি। টিয়া থমথমে মুখে বাড়ি ফিরে এসেছেন। বলা বাহুল্য, জন্টি খুব বকুনি খেয়েছে। একবার শুধু বলেছিল, দিম্মি তো বলছিল ইল্লিবর কোনো প্রাণী, তাই টিয়া তেড়ে উঠে মারতে যাচ্ছিলেন, মহুয়া থামিয়েছেন। তারপর থেকে টিয়া শুয়ে আছেন আর জন্টি মুখ গোঁজ করে বসে। মহুয়া একবার সেদিকে দেখে বললেন, আমি বরং ওদের দুজনকে নিয়ে একটু ঘুরে আসি। অসীমেশের বাড়ি কাছে নয়, তাই টোটোয় গেলেন, যদিও গিয়ে কোনো লাভই হলো না। অসীমেশ বললেন, বই পড়েছি, আমার বই পড়ার নেশা, কাজেই প্রথম পাতা থেকে একেবারে শেষ পাতা অবধি পড়েছি, কিন্তু কোনো চিরকুট তো চোখে পড়েনি। বইয়ে ছিল না নিশ্চিত, আমরাও কেউ রাখিনি, কিন্তু আপনি এই জন্যে ঘুরে বেড়াচ্ছেন, আশ্চর্য ব্যাপার। অগত্যা বাড়ি ফিরে আসতে হলো। টোটো চালক শ্যামল বহু দিনের পরিচিত। মহুয়া তাকে জিজ্ঞেস করলেন, তোমার টোটোয় তো কত লোক চাপে, কত কথাই তো তোমার কানে আসে, একটা জিনিস বলো তো বাবা, ইল্লিবর বলে কখনো শুনেছ কিছু, জানো কিছু? ইল্লিবর? শ্যামল হাঁ করে খানিক তাকিয়ে থাকলো, একটু মাথা চুষে বলল, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর জানি মাসিমা, কিন্তু ইল্লিবর জানি না, এই প্রথম শুনলাম। মহুয়া আর কিছু বললেন না। এ তো মহা মুশকিলে পড়ে গেল। না ঠিকানা, না ইল্লিবর, কোনো কিছুরই কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। মহুয়া অত্যন্ত হতাশ। জন্টি, ঠিক করে বলতো, কাগজটা তুই ঠিক কোথায় পেয়েছিলি, মানে ওটা কোথায় পড়েছিল? সিঁড়ির নিচে দিম্মি, জন্টি বলল। সিঁড়ির নিচে? সেখানে তো তোর মার স্কুটি, তোর সাইকেল থাকে, আর শেফালি সাইকেল রাখে, তাই না? তবে কি ওই শেফালিরই? পরের দিন গৃহপরিচারিকা শেফালি আসতেই মহুয়া তাকে ধরলেন। ঠিকানা লেখা কাগজ? শেফালি তো আকাশ থেকে পড়ল। তারপর সে কাগজ দেখে বলল, না না, এ আমার নয়। তোরও নয়? জেঠি, তোমাদের কারো নয় যখন ফেলে দাও না, শুধু মুধে এত মাথা ঘামাচ্ছ কেন? চুপ করতো, মহুয়া ধমকে উঠলেন। আমাদের নয় বলেই ফেলে দিতে হবে? হয়তো কারো খুব দরকারি জিনিস, কার সেটা জানতে হবে না? মা, কাগজটার অবস্থা দেখেছ কিরকম হয়ে গেছে? দরকারি কিছু হলে ওরকম অবস্থা হতো না, যত্ন করে রাখা থাকতো। টিয়া বললেন, আমার ব্যাগ থেকে পড়েনি তো, কাঁধের বড় ব্যাগটা থেকে। শেফালি বলল, বৌদি দোকানে পাঠিয়েছিল বিস্কুট কিনে আনতে, বিস্কুটের প্যাকেট বের করতে গিয়ে পড়েনি তো। গেল মাসে একটা নতুন বাড়িতে কাজে ঢুকেছি না, ওরা ব্যাগটা দিয়েছে। কোন বাড়ি? সঙ্গে সঙ্গে মহুয়ার প্রশ্ন। খেলার মাঠ ছাড়িয়ে প্রথম বাড়িটা গো, সাদা রঙের, চৌধুরীদের বাড়ি। খেলার মাঠের পরেই তো একটা গলি, সেই গলিতে প্রথম বাড়িটা? না না, প্রথম বাড়িটা নয়, তার পরের বাড়িটা, বাড়ির সামনে গ্যারেজ আছে। ঠিক করে বল শেফালি। মহুয়া অধৈর্য। দরকারি ব্যাপার, বুঝিস না কেন? ঠিক করে বলছি গো জেঠি, দ্বিতীয় বাড়িটা চৌধুরী, জেঠু জেঠি দাদা বৌদি আর ছোট একটা মেয়ে আছে। জন্টির চেয়ে একটু বড় হবে। দাদার নাম পরাগ চৌধুরী, চিঠি দিতে ডাকছিল, শুনেছি। দেরি করা উচিত হবে না। সেদিনই বিকেলে মহুয়া পরাগ চৌধুরীর বাড়িতে গেলেন, সঙ্গে যথারীতি কুহু।
পরাগ সব দেখে শুনে বললেন, আমার বাবার হাতের লেখা। ঠিকানা লিখে হারিয়ে ফেলেছিলেন, আবার জোগাড় করতে হয়েছিল, কিন্তু সে কাগজ ওই ব্যাগে কি করে ঢুকলো তা জানি না। বাবা অবশ্যই ইদানিং জিনিসপত্র কোথায় রাখেন খেয়াল রাখতে পারেন না। যাই হোক, সে কাজ মিটে গেছে। আপনি এটার জন্যে আমার নাম ধাম খুঁজে ছুটে এলেন। ভাবলাম খুব দরকারি কিছু যদি হয়। পরাগরা অত্যন্ত ভদ্র এবং অতিথি বৎসল। তিনি আর তার স্ত্রী মহুয়াকে চাটা না খাইয়ে ছাড়তে চাইলেন না। পরাগের মেয়ে কুহুকে নিয়ে মেতে গেল। আমার মা নেই, মাসির বাড়িতে গেছেন, না হলে আপনার সঙ্গে আলাপ করে খুব খুশি হতেন, পরাগ বললেন। পরাগের বাবা অবশ্য সৌজন্যের খাতিরে মামুলি দু একটা কথা ছাড়া বিশেষ কিছুই বলেননি। ভিতরেই আছেন, মাঝে মাঝে এসে রাস্তার দিকে উঁকি মেরে কি যেন দেখে যাচ্ছেন। কি ব্যাপার বলো তো? তোমার বাবা মনে হচ্ছে কারো অপেক্ষা করছেন। আমরা বরং উঠি এখন। মহুয়ার পারলেন না, বলেই ফেললেন, আর বলবেন না। পরাগের স্ত্রী গলা নামিয়ে বললেন, বয়স হলে মানুষ অনেক সময় বাচ্চার মতো হয়ে যায় না? বাবার যে কি রাস্তার খাবার খাওয়া নেশা হয়েছে, এদিকে পেটে সহ্য হয় না, কিছু বললেও শুনবেন না। রাস্তার খাবার মানে ঝালমুড়ি, ফুচকা, এইসব? মহুয়া হেসে ফেললেন। মহুয়ার কথা শেষ হলো কি না হলো, বাইরের রাস্তায় বিচিত্র সুরে হাঁক শোনা গেল, ইডলি সাম্বার, মশলা, উপমা, দহিবড়া, ইডলি সাম্বার। দেখা গেল একটি অল্প বয়সী ছেলে সাইকেলে বিভিন্ন আকারের বাসন ভর্তি খাবার নিয়ে এসে গেটের সামনে থামল। সঙ্গে সঙ্গে বাড়ির ভিতর থেকে দুজন যেন ছিটকে বেরিয়ে এলো। প্রথমজন পরাগের বাবা, তিনি, এই বেটা, আজও দেরি করলি কেন? আমি তো ভাবলাম আসবেই না, বলতে বলতে গেটের দিকে এগোলেন। এক গাল হেসে বেটা বলল, কত জায়গা ঘুরে ঘুরে আসি দাদু, তাই টাইম ঠিক থাকে না, কিন্তু তুমি টেনশন নিচ্ছিলে কেন? আমি তো রোজ তোমাকে দিয়ে যাব বলেছি। কি নেবে বলো? দ্বিতীয়জন কুহু, সে দৌড়ে এসে মহুয়ার আঁচল টেনে বলল, দিম্মি, ও দিম্মি, ইল্লি বর এসেছে, আমি ইল্লি বর নেব। বলেই আর দাঁড়ালো না, হুড়মুড়িয়ে সেও গেটের কাছে চলে গেল। মহুয়া উঠে পড়েছিলেন, আবার থপ করে বসে পড়লেন। অস্ফুটে বললেন, ইডলি সাম্বার, তাই থেকে ইল্লিবার, আর তাই নিয়ে এত কাণ্ড। ওদিকে পরাগের বাবা তখন কুহুকে বলছেন, এসো দিদি ভাই, এসো, তুমি একটু টেস্ট করবে নাকি? ইডলি সাম্বার